তিনটা প্রশ্ন। নাম্বার 1, মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স যে কিনে নিল 9 কোটি 20 লাখ রুপি কিংবা বাংলাদেশি মুদ্রায় 12 কোটি 40 লাখ টাকায়, সেই দামটা কি ঠিক আছে, কম হয়েছে, বেশি হয়েছে? নাম্বার 2, কলকাতা নাইট রাইডার্সের একাদশে মুস্তাফিজের নিয়মিত খেলার সম্ভাবনা কতটা? কোন কোন পেস বোলারের সঙ্গে তার লড়াই করতে হবে? বিদেশি ক্রিকেটারের হিসাব যদি ধরি 8 জনের মধ্যে সর্বোচ্চ তো 4 জন একাদশে খেলবেন, সেইখানটাতেই বা মুস্তাফিজের সম্ভাবনার জায়গা কতটা? এবং নাম্বার 3, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আইপিএল এ পুরোটা সময়ের জন্য মুস্তাফিজকে এনওসি দিয়েছে? কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটা ছবি আপলোড করা হয়েছে, অবশ্যই অরিজিনাল ছবি না, সেটা তৈরি করা, যেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজ কেকেআর এর ব্র্যান্ড কালার এই পার্পল কালারের একটা পাঞ্জাবি পরে হাসি মুখে বিরিয়ানি খাচ্ছেন। এবং ওই ছবিটাই আমার মনে হয় পুরো নিলাম পরবর্তী অবস্থাটা ভালোভাবে বোঝাতে পারছে। কেননা আইপিএলে মুস্তাফিজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নিয়মিত মুখ, নিয়মিত পারফর্মার, এরই মধ্যে তিনি আলাদা আলাদা 5টা ফ্র্যাঞ্চাইজিতে খেলে ফেলেছেন, অথচ বাংলাদেশের ঘরের পাশে যে কলকাতা, বাংলা ভাষাভাষী যে নগর কলকাতা, সেই শহরের দল, শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজের কখনো খেলা হয়নি। সেইখানটাতে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা খেলেছেন, সাকিব আল হাসান খেলেছেন, মানে কি তাদের তো ঘরেরই ছেলে, এবং দুইটা আইপিএল উইনিং টিমের ভীষণ গুরুত্বপূর্ণ মেম্বার সাকিব ছিলেন, লিটন দাসও খেলেছেন। অথচ মুস্তাফিজ এই প্রথমবারের মতো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করবেন। সেই কারণে তো তিনি বিরিয়ানি খাওয়ার মতো আনন্দে থাকতেই পারেন। আরও বেশি আনন্দিত ওই প্রাইস ট্যাগটার জন্য, 9 কোটি 20 লাখ রুপি বা 12.5 কোটি টাকার কথা যে বললাম, এইটার জন্য আরও বেশি বিরিয়ানি আনন্দে তিনি থাকতে পারেন। এরপরে অবশ্য ওই কেকেআর ফেসবুক পেজে মুস্তাফিজের একটা ভিডিও বার্তা দেওয়া হয়েছে, এটা অরিজিনাল, এটা তৈরি করে না, যেখানে মুস্তাফিজ বলছেন যে, হাই কেকেআর ফ্যান্স, আমি মুস্তাফিজুর রহমান, আমি খুবই খুশি, আনন্দিত কেকেআর টিমের পার্ট হতে পেরে, সি ইউ সুন। তবে ভিডিওতে মুস্তাফিজ বা কথাবার্তাতে তিনি অত এক্সপ্রেসিভ না। ওই ভিডিওতে যতটা বোঝা গেছে তার খুশি, আনন্দ, তার চেয়ে আমার কাছে মনে হয় বিরিয়ানি খাওয়ার ছবিটাতে আরও ভালোভাবে ওইটা বোঝা গিয়েছে। এখন শুরুতে যেটা বলছিলাম যে 3টা প্রশ্ন, মুস্তাফিজ কেকেআর দল পেয়েছেন, এটা আমরা জানি, ওই 3টা প্রশ্ন নিয়েই এই ভিডিওটাতে আলোচনা করছি। নাম্বার 1 যেটা বলেছিলাম যে মুস্তাফিজের দামটা কি ঠিক আছে, বেশি হয়েছে নাকি কম হয়েছে? দেখুন, মুস্তাফিজ এতদিন ধরে আইপিএলে খেলেন, তার সর্বোচ্চ মূল্য ছিল 2 কোটি 20 লাখ রুপি। এইটা টু সাম এক্সটেন্ট একটু সারপ্রাইজিং, তিনি যেভাবে রেগুলার পারফর্ম করেন সেই বিবেচনা যদি নেন। হ্যাঁ, গতবার তিনি অফিসিয়ালি বলতে পারেন যে 6 কোটি রুপিতে তিনি গিয়েছিলেন, কিন্তু সেটা তো জ্যাক ব্রেজার ফ্রেগের হচ্ছে গিয়ে কি বলা চলে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে তিনি গিয়েছিলেন, ফলে 3টা ম্যাচ মাত্র খেলেছেন, ওইটাকে তো আসলে ধরলে হবে না। অন্যান্য সময় আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের আসলে টু সাম এক্সটেন্ট প্রাইসটা অনেক কম থাকে। এইবারও যদি আপনি তুলনা করেন, মুস্তাফিজের জন্য 3টা ফ্র্যাঞ্চাইজি যেইভাবে এগ্রেসিভলি বিট করেছে, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস, শুরুতে দিল্লি ক্যাপিটালসের অর্থ ফুরিয়ে গেছে মুস্তাফিজের জন্য ওই 5 কোটি 40 লাখ রুপির পরে, আর তারা বিট করার অবস্থায় ছিল না, এই কারণে তাদের সরে যেতে হয়েছে। এরপরে সিএসকের সঙ্গে কেকেআর বিট করে ওই 9 কোটি 20 লাখ রুপিতে এইটা ড্রাইভ করে নিয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ যদি এই 3টা টিম যখন এত এগ্রেসিভলি মুস্তাফিজের জন্য বিট করেছে, নিলামে যদি মুস্তাফিজ একটু আগে থাকতেন না, আগের সেটে যদি থাকতেন, তাহলে তার মূল্যটা আরও বেশি হতে পারত। পাতিরানার সঙ্গে এখানে তুলনা করে লাভ নাই যে পাতিরানার মূল্য 18 কোটি রুপি, মুস্তাফিজের মূল্য তার হাফ হয়, কীভাবে একই টিমে তারা খেলবেন। নিলামের অনেকগুলো বিষয়, অনেকগুলো ফ্যাক্টর থাকে, সো সেই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ একটু আগে যদি থাকতেন তাহলে তার প্রাইসটা আরও বাড়তে পারতো। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার কাছে মনে হয় যে 2 কোটি রুপির বেস্ট প্রাইস থেকে এটা বেড়ে যেভাবে 9 কোটি 20 লাখ রুপিতে চলে গেল, এটা মুস্তাফিজের জন্য আমার ধারণা একটুখানি অপ্রত্যাশিত। আমি বলবো যে এটা আসলে ফেয়ার প্রাইসই, এর চেয়ে বেশি 10 কোটি রুপি কেন হলো না, বা পাতিরানার 18 কোটি হলে মুস্তাফিজের কেন 9 কোটি, এই আলোচনা আমার কাছে মনে হয় খুব একটা যৌক্তিক না। যেই প্রাইসটা হয়েছে সেইটা ফেয়ার প্রাইস মুস্তাফিজের ক্ষেত্রে। নাম্বার 2 যেই প্রশ্নটা করেছিলাম, কলকাতা তো তাকে নিল, একাদশে খেলার সেই সুযোগটা মুস্তাফিজের কতটা, নিয়মিত খেলার? দেখুন, কেকেআর এইবার কিন্তু তাদের দলটা মোটামুটি খোল নলচে পাল্টে ফেলেছে। তারা ওই 12 জন ক্রিকেটারকেই কেবলমাত্র রিটেইন করেছিল, 13 জনকে তারা ছেড়ে দিয়েছিল।
সবচেয়ে বেশি পারচেস পাওয়ার নিয়ে এই নিলামটাতে তারা বসেছিল 64,30,00,000 এবং মোটামুটি পুরোটাই তারা খরচ করে ফেলেছে। এই 13 জন প্লেয়ার 6 জন যেটা বিদেশি সবগুলো স্লটই তারা পূরণ করে ফেলেছে। পারচেস মনে হয় তাদের আর কত 45 লাখ রুপির মতো বাকি ছিল। ওই জায়গাটাতে মুস্তাফিজের প্রথমত ধরেন প্রতিদ্বন্দ্বিতা, আমি যদি বলি যে পেস বোলার কারা রয়েছেন সেই জায়গাটাতে, এখন কেকেআর যে 12 জন ক্রিকেটার রিটেইন করেছে সেইখানে 3 জন ভারতীয় পেসার কিন্তু রয়েছেন, হর্ষিত রানা, বৈভব বারারা এবং উমরান মালিক। এরপরে তারা নিলাম থেকে ভারতের আরো 2 জন পেসারকে কিন্তু নিয়েছে, আকাশদীপ ও কার্তিক তিয়াগী। তাদের ভারতীয় পেস বোলারদের কোর্টটা কিন্তু খুবই স্ট্রং, কিন্তু আমি যদি একটা প্লেয়ার টু প্লেয়ারও ধরি তাহলেও হর্ষিত রানার চেয়ে আর কেউ কিন্তু আসলে মুস্তাফিজের চেয়ে এগিয়ে নেই। মানে হর্ষিত রানার কথা আমি বলছি কারণে ইন্ডিয়ান টিমের রেগুলার সদস্য T20 টিমের, এবং সেইখানটাতে গিয়ে তারা তো ওই 7 জন ভারতীয় ক্রিকেটারকে তো একাদশে অন্ততপক্ষে খেলাবেই। তো সেই জায়গাটাতে হর্ষিত রানা মুস্তাফিজের চেয়ে ওই হিসাবটাতে এগিয়ে রয়েছেন। ওইখানটাতে তারা সেকেন্ড আরেকজন পেসার আসলে খেলাতে পারেন, ফলে মুস্তাফিজের এই জায়গায় একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আর বিদেশি পেসার মুস্তাফিজ ছাড়াও তারা পাথিরানাকে নিয়েছে, ওই যেটা বললাম 18 কোটি রুপিতে, আর হচ্ছে গিয়ে ক্যামেরন গ্রিন, তিনি পেস বোলিংটাও আসলে করতে পারেন। ফলে মুস্তাফিজের এই পেস বোলিং এর এই যে 5 জন ভারতীয় এবং 3 জন অভারতীয় যে রয়েছে, ক্যামেরন গ্রিনকে আমি ধরে যদি বলি, সেইখান থেকে একাদশে লেটসে হচ্ছে গিয়ে তারা হয়তো বা 4 জন সর্বোচ্চ খেলাতে পারে। ক্যামেরন গ্রিন তো অবভিয়াসলি স্টার্ট করবেন, সেইটাকে ধরেই আমি আসলে বলছি। তো সেই জায়গাটার মধ্যে মুস্তাফিজের থাকার চান্স খারাপ না, আমি বলবো যে ভালো চান্সই আসলে মুস্তাফিজের একাদশে নিয়মিত খেলার রয়েছে। এখন যদি আপনি বিদেশি ক্রিকেটার হিসাব ধরেন যে 8 জন বিদেশি ক্রিকেটার রয়েছে কেকেআর এর, তার মধ্যে 4 জন, ওইখানটাতে কাদের আসলে নিয়ে এই জায়গাটাতে কেকেআর খেলবে, মুস্তাফিজের সেইখানটাতে চান্স কতটা? কেকেআর যে 12 জন ক্রিকেটার রিটেইন করেছিল তার মধ্যে বিদেশি ছিলেন 2 জন, 2 ওয়েস্ট ইন্ডিয়ান, সুনীল নারিন এবং রোভম্যান পাওয়েল, এবং এই নিলাম থেকে তারা আরও ক্রিকেটার কিনে নিয়েছে বিদেশি ক্রিকেটার 6 জন। তার মধ্যে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডারের জন্য যে তারা ঝাঁপাবে এটা প্রত্যাশিতই ছিল, এবং ওইখানটাতে দাম বাড়তে 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 সেটা 25 কোটি 20 লাখ রুপিতে গিয়ে থেকেছে। আইপিএল এর নিলামে অভারতীয় ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি মূল্যে তিনি বিক্রি হয়েছেন, যদিও তিনি পাবেন 18 কোটি রুপি, কারণ ভারতে এবার একটা রুল করেছে যে বিদেশি ক্রিকেটার নিলাম থেকে যত দামেই বিক্রি হোক না কেন সেইটা 18 কোটি রুপির বেশি পাবে না, বাকি টাকাটা ওই ওয়েলফেয়ার ফান্ডে আসলে ক্রিকেটারদের ওই জায়গাটাতে চলে যাবে। তারপর মূল্যটা তো 25 কোটি 20 লাখ রুপি রেকর্ড মূল্যে আছে। ক্যামেরন গ্রিন এখানটাতে গিয়েছেন। মাথিসা পাথিরানা তাকে 18 কোটি রুপি দিয়ে নিয়েছে। মুস্তাফিজুর রহমান তাকে 9 কোটি 20 লাখ রুপি দিয়ে নিয়েছে। এই দুইজনই কিন্তু পেস বোলার। তারপরে তাদের এইখানটাতে হচ্ছে গিয়ে ফিন অ্যালেনকে নিয়েছে 2 কোটি রুপিতে, টিম সেইফার্টকে তারা নিয়েছে হচ্ছে গিয়ে 1.5 কোটি রুপিতে, এবং 2 কোটি রুপিতে রাচিন রবীন্দ্রকে তারা নিয়েছে। তাহলে দেখেন ওইখানে তাদের 2 জন আগে থেকেই বিদেশি ক্রিকেটারকে তারা রিটেইন করেছিল, রোভম্যান পাওয়েল, সুনীল নারিনকে, এবং এই নিলাম থেকে বিদেশি ক্রিকেটার নিয়েছে ক্যামেরন গ্রিন, মাথিসা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, টিম সেইফার্ট, ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। এই 8 জনের মধ্যে 4 জন তো একাদশে সর্বোচ্চ খেলতে পারবেন, সেইখানটাতে মুস্তাফিজের চান্স আসলে কতটা? আমার মনে হয় যে সুনীল নারায়ণের রোলটা এই জায়গায় গুরুত্বপূর্ণ। তাকে কি কলকাতা এবারও ওই ওপেনিং এর ওই জায়গাটাতেই বিবেচনা করবে কিনা, সেইটা যদি হয়, সেটাই হওয়ার কথা, তাহলে মুস্তাফিজের জন্য একটা স্লট খালি হয়ে গেলেও যেতে পারে। কেননা আপনি যদি ধরেন যে সুনীল নারিন, টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, এই 4 জনের মধ্যেই ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে টপ 3 2টা জায়গা থাকতে পারে। ইনফ্যাক্ট আপনি যদি ক্যামেরন গ্রিনকে তারা যদি টপ 3-তে খেলায়, তাহলে কিন্তু এই 5 জনের মধ্যে 2 জনকে তারা খেলাবে। আমার কাছে মনে হয় যে না, ক্যামেরন গ্রিনকে ধরলে যদি আমরা বলি তাহলে ওই জায়গাটাতে টপ 4 এর মধ্যে, মানে ওই টপ 3 এর মধ্যে ওই 4 জনের 2 জন ওইখানটাতে হয়তো বা থাকবেন। ক্যামেরন গ্রিন তো তিনি অবভিয়াসলি থাকবেন। রোভম্যান পাওয়েলের রোলটাও আসলে রয়েছে যে লেট মিডল অর্ডারে, কিন্তু ইনিশিয়ালি আসলে একাদশে তিনি থাকবেন কিনা সেটা একটা প্রশ্ন বিষয়। আর সেখানটাতে